খাতুন কথা বলে বাংলাদেশের নারীদের নিয়ে। শহর থেকে গ্রাম কিংবা ঘর থেকে কর্মক্ষেত্র, সব জায়গায় নারীর শক্তির গল্পগুলো, নারীর স্বপ্নের গল্পগুলো এবং তাদের অভিজ্ঞতা, এসব নিয়ে আমরা কথা বলতে চাই এবং সেই সাথে আলোচনা করতে চাই কিছু প্রাসঙ্গিক বিষয়াদি নিয়েও। এবং আজকের এই খাতুনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো গণপরিবহনে নারীর নিরাপত্তা নিয়ে। অতিথি হিসাবে এসেছেন তৃষিয়া নাশতারান, যিনি একজন নারীবাদী সংগঠক এবং ফিউচারিস্ট। স্বাগত তৃষিয়া আপনাকে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গণপরিবহনে নারীর নিরাপত্তা, সেই বিষয়টা নিয়ে আপনি যে অতিথি হয়ে এলেন, জি, সেইটার যে প্রাসঙ্গিকতা, সেইটা যদি আপনি আমাদেরকে একটু তুলে ধরতেন, তাহলে আমাদের শ্রোতারা বুঝতে পারত যে আপনার কাজের পরিধিটা আসলে কেমন, কেন আপনি একজন নারীবাদী সংগঠক কিংবা একজন ফিউচারিস্ট। আমি নারীবাদী সংগঠক হয়েছি কর্মক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য দেখে। আমার মনে হয়েছে বারবার আমাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে নারী এটা তোমার জায়গা না। তো নারীর জায়গা যে আসলে কোথায়, ওটা খুঁজতে গিয়ে, ওই ক্রোধ প্রকাশ করতে গিয়েই আমার সাংগঠনিক কর্মকাণ্ড, এবং এটার ধারাবাহিকতায় আমি পড়ালেখা করতে যাই স্ট্র্যাটেজিক ফোরসাইট অ্যান্ড ইনোভেশনে। সেটার সূত্রে আমি ফিউচারিস্ট। তো আমার পড়ালেখার সময় যে গবেষণা আমি করেছি, সেই গবেষণার একটা উল্লেখযোগ্য অংশ জুড়ে ছিল জনপরিসর এবং ব্যক্তিগত পরিসরের যে পার্থক্য এবং এর দ্বন্দ্ব থেকে যে একটা বিকল্প জায়গার অবকাশ তৈরি হয় সেটা নিয়ে। তো সেটার প্রাসঙ্গিকতাতেই মনে হয় আমরা গণপরিবহনে নারীর বাস্তবতা আজকে কোথায় এবং কোনখানে আমরা নারীকে ভবিষ্যতে দেখতে পারি, এটা নিয়ে আমরা আলাপ করতে পারি। ঠিক আছে, তাহলে যে বিকল্প পথ আমরা খুঁজছি, সেই বিকল্প পথের সন্ধানে যাওয়ার আগে আমরা বর্তমান পরিস্থিতিটাকে যদি একটু বুঝতে চাই, যে গণপরিবহনে নারীর নিরাপত্তাটা আসলে কেন বারবার হুমকির সামনে থাকে। প্রথমে তো আমি বলবো যে এটা স্বীকার করে নেওয়া খুব জরুরি যে গণপরিবহনে নিরাপত্তার ঘাটতি আছে। বিশেষ করে নারীর জন্য গণপরিবহন সবসময় যে নারী বান্ধব সেটা না। এই বাস্তবতার সপক্ষে আমরা বিভিন্ন রকমের তথ্য, বিভিন্ন খবর দেখে থাকি যে নারীর সঙ্গে সহিংসতা হচ্ছে, সেটা যৌন হয়রানি, ধর্ষণ, হত্যাকাণ্ড, এই ধরনের বিভিন্ন ঘটনাবলী কিন্তু হয়ে থাকে, ধরনের অপরাধ হয়ে থাকে। তো এটা আমাদের মেনে নিতে হবে যে বাস্তবতা হচ্ছে গণপরিবহন নারীর জন্য এখনও সম্পূর্ণরূপে নিরাপদ না। এখন এইটা মেনে নেবার পরে যদি আমরা কারণ খুঁজতে যাই, কারণ কিন্তু অনেককে জিজ্ঞেস করলে অনেক ধরনের কারণ আমরা খুঁজে পেতে পারি। আমি আমার কাজের সূত্রে, যেহেতু আমার সংগঠনের সূত্রে আমি অনেক নারীর সঙ্গে কথা বলার সুযোগ পাই, তাদের গল্পগুলো শোনার সুযোগ পাই এবং সেই সঙ্গে গবেষণার সূত্রে তথ্যপত্রগুলো আমরা দেখতে পাই। ওখান থেকে আমার যেটা ধারণা হয় যে বাংলাদেশ কিন্তু জেন্ডারের সমতায় ভীষণ ভালো করছে অনেক বছর ধরে। পরিসংখ্যান এই কথা বলে যে কয়েক দশক ধরে বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ায় জেন্ডার ইকুয়ালিটিতে একদম 1 নম্বর। এটা শুনে অনেকে একদম প্রথম, অনেক বছর ধরে। কারণ হলো যে আমরা নারী শিক্ষায় অনেক এগিয়েছি, নারীর কর্মসংস্থানে আমরা এগিয়েছি, শিশু মৃত্যুর হার কমেছে, প্রসূতির স্বাস্থ্য, নারীর হেলথ কেয়ারের অনেক অগ্রগতি আমাদের হয়েছে। তো এই সব দিক থেকে দেখা হয় বাংলাদেশকে একটা আদর্শ রাষ্ট্র হিসাবে, যেখানে নারীরা অনেক দূর এগিয়ে গিয়েছে। দুঃখজনকভাবে অন্যদিকের আরেকটা তথ্য হচ্ছে যে নারী একদিকে যেদিকে এগিয়ে যাচ্ছে, যেমন করে এগিয়ে যাচ্ছে প্রবল গতিতে, অন্যদিকে কিন্তু বাংলাদেশের নারীর প্রতি সহিংসতাও গাণিতিক হারে বাড়ছে। এর সপক্ষেও খুবই দুঃখজনক তথ্য কিন্তু আছে, পরিসংখ্যান আছে। তো এই বৈপরীত্য কেন? আমরা কিন্তু এই বৈপরীত্য কেন আমরা কিন্তু আশা করি সাধারণত যে যদি আমরা নারীর শিক্ষা বাড়াই, নারীকে যদি আমরা স্বাবলম্বী করে তুলি, যদি সক্ষম করে তুলি, তাহলে তার ভবিষ্যৎ সুন্দর হবে, তার সুখী জীবন পাওয়ার স্বপ্ন আরও সম্ভব হবে। কিন্তু সহিংসতা কেন বাড়ছে? তো এটার পেছনে কারণ হিসেবে দেখা যায় যে আমরা নারীকে যতখানি প্রশিক্ষণ দিচ্ছি, নারীকে যতখানি যোগ্য করছি, পুরুষকে অতখানি যোগ্য করে তোলার প্রয়োজন আমরা বোধ করছি না। আমরা একটা পিতৃতান্ত্রিক সমাজে বাস করি, তো আমরা অনেক সময় ধরেই নেই যে পুরুষ তো জন্মসূত্রেই যোগ্য, তাকে আবার শেখানোর কি আছে, পুরুষ মানুষ জন্মেছে, পুরুষ হয়ে সে বিচরণ করতে পারবে, টিকে যাবে।
যেটা যুগে যুগে হয়ে আসছে। কিন্তু পুরুষকে কেউ শেখাচ্ছে না এই যে তুমি এতদিন নারীকে ঘরের বাইরে দেখোনি, এখন ঘর থেকে বের হয়ে মানে জনপরিসরে তোমার যখন তোমার দাদি নানিকে হ্যাঁ দেখোনি, দাদি নানিকে কিন্তু দেখোনি, তোমার তুমি মাকে অভ্যস্ত, দেখেছো। হ্যাঁ তুমি অভ্যস্ত না হুম, নারীকে এভাবে হুম, দেখে। মানে মায়ের থেকেও তো পরবর্তী প্রজন্মের নারী অন্যরকম, সে হ্যাঁ, আরো অগ্রসর, মাকে দেখেছো কিংবা তার দেখোনি, জীবনের হ্যাঁ, বাস্তবতাটা অন্যরকম। তো এই অনভ্যস্ত চোখে যখন সে একজন নারীকে দেখে যে দিন নাই রাত নাই, সকাল বিকাল সন্ধ্যা ছুটে বেড়াচ্ছে, পাবলিক বাসে ওঠার জন্য হুম, ঝুলে ঝুলে লড়াই করছে, বা কর্মক্ষেত্রে বেতনের জন্য বসের সঙ্গে ঝগড়া করছে, এই জিনিসটা যে দেখে অভ্যস্ত না পুরুষ, এবং এই অনভ্যস্ত চোখে যখন তার অস্বস্তিটা তৈরি হয়, সেই অস্বস্তির বহিঃপ্রকাশটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে কিংবা প্রশ্ন কিভাবে করতে হবে, সে জানে না। কিভাবে নিজেকে প্রশিক্ষিত করতে হবে যে হুম, এই নতুন বাস্তবতার সাথে আমাকে কিন্তু খাপ খাইয়ে নিতে হবে, ওই সংকটটার কারণে, এটার অনুপস্থিতির কারণে যে একটা সংঘর্ষ তৈরি হয়, চিন্তার জগতে যে সংঘর্ষ তৈরি হয়, ওখান থেকে দেখা যায় যে অপরাধগুলো তৈরি হচ্ছে, নিরাপত্তার ঘাটতি তৈরি হচ্ছে। কারণ অনেক, কারণ অপরাধ তো মূলত আমরা দেখি পুরুষ দ্বারাই সংগঠিত হচ্ছে। তো দেখা যাচ্ছে যে যখন তারা মনে করছে যে নারীর জায়গা এটা না, এবং যেই নারী আমার অচেনা জায়গায় চলে এসেছে, যাকে আমার প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে, আমি ভয় পাচ্ছি তার যোগ্যতাকে, সে সম্ভবত খারাপ নারী, তার সঙ্গে তাকে দমন করার জন্য, দমন করার অধিকার আমার আছে এবং তাকে দমন করার জন্য আমাকে সহিংসতার আশ্রয় নিতে হতে পারে, এটা আমার অধিকার। তো এই ধরনের একটা ভীষণ রকমের নারী বিদ্বেষী পুরুষতান্ত্রিক একটা চিন্তা জায়গা থেকে যখন অপ্রশিক্ষিত পুরুষের চোখ যখন ওই অস্বস্তিটা প্রকাশ করে, ওখান থেকেই নিরাপত্তার ঘাটতিটা শুরু হয় বলে ধারণা করা যেতে পারে। এই কনফ্লিক্টের জায়গাটা যদি আমরা দেখি তাহলে হয়তো আমরা উত্তরগুলো খুঁজতে চেষ্টা করতে পারি যে কেন এই বিপরীতমুখী পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি। আপনারা শুনছেন খাতুন, আর আমরা কথা বলছিলাম তৃষিয়া নাশতারানের সাথে, এবং আমাদের বিষয়বস্তু ছিল গণপরিবহনে নারীর নিরাপত্তা সংক্রান্ত আলোচনা। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। আলোচনার কিছু অংশ আমরা রেখে যাচ্ছি আবার আমাদের আগামী পর্বের জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।